হ্যালো দ্য স্টুডেন্ট অফ ক্লাস 9। দেখো, এর আগের ভিডিও তোমরা 6 পর্যন্ত দেখেছো। আজকে এই 11 অধ্যায় অর্থাৎ কোষে দেখি 11.1-এর অঙ্কগুলো দেখছো। আজকে 7 থেকে শুরু করছি। তাহলে কী বলা রয়েছে সাথে? দেখো, 7 দাগে রয়েছে নিচের ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছকটি দেখি এবং একটি পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করি। তারই পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করতে বলা হয়েছে। পরিসংখ্যা এখান থেকে কোন কোন মানে কত কত পরিসংখ্যা বের হবে সেটা বের করতে বলা হয়েছে। তাহলে এটা হচ্ছে ক্রমযোগী পরিসংখ্যা। এটা ক্রমযোগী পরিসংখ্যা দু ধরনের। একটা হচ্ছে যে মানে নিম্ন ক্রমযোগী পরিসংখ্যা এবং বৃহত্তর ক্রমযোগী পরিসংখ্যা, অর্থাৎ বৃহত্তর না ক্ষুদ্রতর কোনটাতে রয়েছে সেটা আমাদেরকে এখানে দেখতে হচ্ছে। দেখো, এখানে 60 এর বেশি, অর্থাৎ এখানে বেশি রয়েছে 0। 50 এর বেশি, এখানে বলছি 50 এর বেশি 16 জন ছাত্রছাত্রী। 40 এর বেশি, এখানে 40 জন ছাত্রছাত্রী। 30 এর বেশি 75 জন ছাত্রছাত্রী। 20 এর বেশি হচ্ছে এখানে 87 জন ছাত্রছাত্রী। 10 এর বেশি 92 জন ছাত্রছাত্রী এবং 0 এর বেশি 100 জন ছাত্রছাত্রী। তাহলে দেখো, বেশি অর্থাৎ আমাদের বৃহত্তর ক্রমযোগী পরিসংখ্যা রয়েছে, ক্ষুদ্রতর মানে ক্রমযোগী পরিসংখ্যা ছিল এর আগে, অর্থাৎ 6 দাগে ছিল। এটা হচ্ছে বৃহত্তর ক্রমযোগী পরিসংখ্যা। তাহলে আমরা এটা পরিসংখ্যা বিভাজন ছকে কিভাবে বসাবো সেটা তোমরা দেখো। দেখো, আমি পরিসংখ্যা বিভাজন ছকটা তৈরি করেছি। এখানে প্রাপ্ত নাম্বার আর পরিসংখ্যা বা ছাত্রছাত্রীর সংখ্যা। তাহলে 0 থেকে 10 পর্যন্ত আমাদের কত রয়েছে? 100 মাইনাস 92 সমান 8 জন। যে 0 এর বেশি 100 এবং 10 এর বেশি 92, অর্থাৎ 0 থেকে 10-এর মধ্যে কতগুলো রয়েছে? তাহলে এই 100 থেকে 92 যদি আমরা বাদ দিই তাহলে আমরা পেয়ে যাব যে 0 থেকে 10-এর মধ্যে কতগুলো রয়েছে। সেই জন্য এখানে করা হয়েছে 0 থেকে 10 পর্যন্ত 100 মাইনাস 92 সমান হচ্ছে আমাদের 8 জন। এরপর দেখো, এখানে রয়েছে যে 10-এর বেশি 92 জন, কিন্তু 20 এর বেশি হচ্ছে 87 জন। অর্থাৎ 10-এর থেকে 20 আমরা যখন ধরবো তখন এই 92 থেকে 87 বাদ দিব, তাহলে আমরা পেয়ে যাব। তাহলে দেখো, এখানে করা হয়েছে 10 থেকে 20। তাহলে 10-এর থেকে 20-এর মধ্যে আমাদের কতজন আছে? না 92 মাইনাস 87 ইকুয়াল টু 5 জন। আবার 20 থেকে 30, তাহলে এখানে দেখো 20 থেকে 30-এর মধ্যে কত হচ্ছে? 20 থেকে 30 এখানে হচ্ছে 75 জন। তাহলে 30-এর বেশি হচ্ছে আমাদের 75 জন, কিন্তু এখানে 20-এর বেশি রয়েছে 87 জন। তাহলে 87 থেকে আমাদের 75 বাদ যদি দিই তাহলে 20 থেকে 30-এর মধ্যে কতগুলো হচ্ছে সেটা আমরা পেয়ে যাব। তার জন্য এখানে 20 থেকে 30-এর মধ্যে কতগুলো আছে? না 87 মাইনাস 75 ইকুয়াল টু 8 জন। এরপর দেখো, আমাদের রয়েছে এখানে 30-এর থেকে 40, তাহলে 30-এর বেশি রয়েছে 75 এবং 40-এর বেশি রয়েছে আমাদের 40 জন। অর্থাৎ 30 এবং 40-এর মধ্যে রয়েছে কত? তাহলে 75 থেকে 40 বাদ দিলে আমরা পেয়ে যাব। তাহলে এখানে আমি করেছি যে 30 থেকে 40-এর মধ্যে 75 মাইনাস 40 সমান 35 জন। অনুরূপভাবে 40 থেকে 50-এর মধ্যে রয়েছে 40 মাইনাস 16। দেখো, এখানে 16 রয়েছে, যে 50-এর মধ্যে 50-এর বেশি বলেছে 16 জন, তাহলে আমরা এখানে 16 বাদ দিয়েছি। তাহলে 40 থেকে 50-এর মধ্যে হচ্ছে 40 মাইনাস 16 সমান 24 জন। এরপর হচ্ছে যে 50 থেকে 60, তাহলে 50-এর বেশি এবং 60-এর বেশি রয়েছে 0, তাহলে 50-এর বেশি কত রয়েছে সেটা আমরা বের করেছি। তাহলে 50 থেকে 60-এর মধ্যে রয়েছে আমাদের এখানে 16 জন, কিন্তু 60-এর বেশি কোনো নেই, অর্থাৎ 60-এর বেশি 0 রয়েছে। তার জন্য এখানে 60-এর বেশি 0 ধরা হয়েছে। এরপর দেখো MCQ 8-এর দাগে বহু বিকল্পীয় প্রশ্ন MCQ। 1 নম্বরে রয়েছে নিম্নের কোনটি তথ্যের চিত্র উপস্থাপন করে?
তথ্যের চিত্র, অর্থাৎ যে তথ্য দেওয়া হয় সেটার ছবি কিভাবে তৈরি করা হয়, অর্থাৎ চিত্র তৈরি করে আর সেটাকে বোঝানো হয়। তাহলে সেটা কোনটা হতে পারে? দণ্ডলেখ আর কাঁচা তথ্য। তোমরা তো কাঁচা তথ্য দেখেছো, যে পরিবারের মানে প্রথম যে ইয়াটা ছিল সেটাতে কাঁচা তথ্য 1, 2, 6, 7 এইভাবে দেওয়া থাকে, এগুলোকে বলা হয় কাঁচা তথ্য। যেমন এইখানে রয়েছে 12, 15, 25, 15, 18, এগুলো হচ্ছে কাঁচা তথ্য। তাহলে সেই কাঁচা তথ্য আর ক্রমযৌগিক পরিসংখ্যা। তাহলে ক্রমযৌগিক পরিসংখ্যা তো তোমরা এখানে দেখলে ছকটা 7 নম্বরের। এরপর রয়েছে আমাদের এখানে ক্রমযৌগিক পরিসংখ্যা হবে না, আর পরিসংখ্যার বিভাজন। তাহলে পরিসংখ্যা বিভাজন এখন দেখলে কিভাবে বের করলাম, তাহলে তাতে চিত্র লেখা হয় না, আর ক্রমযৌগিক পরিসংখ্যাতেও চিত্র আসছে না, কাঁচা তথ্যেও চিত্র আসছে না। তাহলে চিত্র কোনটাতে আসে? এইটাতে চিত্র আসে। তাহলে কাঁচা তথ্য মানে এখানে দণ্ডলেখটা হবে আমাদের, যেমন এই যে দণ্ডলেখ এইভাবে তৈরি করা হয়, এইভাবে চিত্র অঙ্কন করা হয়। এই যে চিত্র অঙ্কন করা হয়েছে এগুলোকে বলা হয় দণ্ডলেখ। তাহলে সেই দণ্ডলেখটা হবে উত্তর, অর্থাৎ 1 নাম্বার উত্তর হবে এটা, এটা আমাদের উত্তরে হবে। এরপর দেখো 2 কি বলা আছে। 2 এখানে দেওয়া আছে কিছুগুলো কাঁচা তথ্য দেওয়া আছে, সেই তথ্যের প্রসার বের করতে বলা হয়েছে। এখানে বলা হয়েছে 2 নম্বর যে তথ্যের প্রসার কোনটা হবে। এখানে 1 নম্বরে 10, বি নাম্বার হচ্ছে বি হচ্ছে 15, সি হচ্ছে 18, আর ডি হচ্ছে 26। তাহলে তথ্যের প্রসার যদি আমরা বের করি, তাহলে তথ্যের প্রসার বের করতে গেলে কি করতে হয়? আমাদের সর্বোচ্চ সীমা, এখানে সর্বোচ্চ মান কত রয়েছে সেটা, আর সর্বনিম্ন মান যেটা, সেই সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানের মধ্যে বিয়োগ করতে হয়, তাহলে আমরা তথ্যের প্রসার পেয়ে যাই। তাহলে এখানে রয়েছে সর্বোচ্চ মান কত? এখানে রয়েছে সর্বোচ্চ মান 32। দেখো এখানে সর্বোচ্চ মান রয়েছে 32, আর সর্বনিম্ন মান আছে এখানে 6 আছে, এখানে 6। তাহলে লাস্টে হচ্ছে আমাদের 6, এই যে 6 রয়েছে। তাহলে সর্বনিম্ন মান আমাদের 6 এবং সর্বোচ্চ হচ্ছে আমাদের 32। তাহলে আমাদের তথ্যের প্রসার কত হবে? তাহলে দেখো, তাহলে 1 নম্বর আমাদের কী হলো? দণ্ডলেখ। 1 নম্বরের এটা হচ্ছে আমাদের অ্যান্সার, তাহলে অ্যান্সার আমরা এ পেয়েছি। এরপর 2 নম্বরটা দেখো, তাহলে 2 নম্বরের আমাদের কী রয়েছে? 2 নম্বরের আমাদের রয়েছে 8-এর 2 নম্বরে তথ্যের প্রসার। তাহলে তথ্যের প্রসার আমরা কীভাবে করব? শ্রেণীর প্রসার ইকুয়াল টু তথ্যের সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান। ইকুয়াল টু কত হচ্ছে? সর্বোচ্চ মান 32 লিখলাম, তাহলে 32 মাইনাস সর্বনিম্ন 6, তাহলে এখানে 32 মাইনাস 6 ইকুয়াল টু কত হচ্ছে? 26। তাহলে আমাদের তথ্যের প্রসার হচ্ছে 26। তাহলে এখানে দেখো আমাদের রয়েছে কত, কোনটা ঠিক হচ্ছে? আমাদের এখানে ডি এরটা ঠিক হচ্ছে, তাহলে ডি এরটা আমাদের ঠিক হলো। তাহলে দেখো 8-এর দাগের 3 নম্বরেরটা কী রয়েছে? 1 থেকে 5, আবার 6 থেকে 10 এইভাবে চলতে থাকবে। শ্রেণীর দৈর্ঘ্য কীরকম? এখানে শ্রেণীর দৈর্ঘ্য কত? তাহলে এখানে বলা হয়েছে যে শ্রেণী দৈর্ঘ্য বের করতে বলা হচ্ছে। তাহলে শ্রেণী দৈর্ঘ্য বের করতে হলে আমাদেরকে প্রথমে দেখতে হয় যে এটা শ্রেণী বহির্ভূত পদ্ধতি না শ্রেণী অন্তর্ভুক্ত পদ্ধতি। তাহলে শ্রেণী বহির্ভূত পদ্ধতি কোনটা হয়? শ্রেণী বহির্ভূত পদ্ধতি হয় যে এই প্রথম শ্রেণীর সর্বোচ্চ মান যেটা, দ্বিতীয় শ্রেণীর সেটা সর্বনিম্ন মান যদি হয়, তাহলে আমাদের শ্রেণীর বহির্ভূত পদ্ধতি হয়। আর শ্রেণীর অন্তর্ভুক্তি কোনটা হয়? যে এইখানে প্রথম শ্রেণীর যেটা সর্বোচ্চ মান, দ্বিতীয় শ্রেণী কিন্তু তার পরবর্তী সংখ্যার থেকে নিম্নমান হবে। অর্থাৎ দেখো এখানে রয়েছে 1 থেকে 5 পর্যন্ত, আবার 5 না এখানে 5 না দিয়ে 6 হয়েছে, তাহলে 6 থেকে 10 পর্যন্ত রয়েছে। তাহলে এইটা যদি আমরা এইটা দেখছি আমরা এখানে যে শ্রেণী বহির্ভূত নয়, শ্রেণীর অন্তর্ভুক্ত রয়েছে। তাহলে শ্রেণী বহির্ভূত হলে কি হতো সেটা দেখাচ্ছি এখানে। শ্রেণী বহির্ভূত যদি হতো তাহলে
1 থেকে 5, আবার 5 থেকে মানে এখানে 10 এইভাবে থাকতো, তাহলে পরপর এইভাবে থাকে, কিন্তু এটা শ্রেণী বহির্ভূত নয়, এটা হচ্ছে আমাদের শ্রেণীর অন্তর্ভুক্ত। অর্থাৎ রয়েছে আমাদের 1 থেকে 5, তারপরে 5 থেকে 6 থেকে 10 এইভাবে আমাদের রয়েছে, তাহলে এটা হচ্ছে শ্রেণী বহির্ভূত, এই যে শ্রেণী অন্তর্ভুক্ত। তাহলে শ্রেণী অন্তর্ভুক্তর শ্রেণীর দৈর্ঘ্য নির্ণয়ের নিয়ম কি এখানে দেখো। তাহলে প্রথমে আমরা শ্রেণীর অন্তর বের করে নিব। তাহলে এখানে কি রয়েছে, অতএব এখানে প্রথম শ্রেণীর সর্বোচ্চ মান ইকুয়াল টু রয়েছে আমাদের 5, আর দ্বিতীয় শ্রেণীর সর্বনিম্ন মান ইকুয়াল টু 6। অতএব অন্তর, তাহলে আমাদের এখানে শ্রেণীর অন্তর কত হচ্ছে, শ্রেণীর অন্তর ইকুয়াল টু আমাদের কি বটে, মানে সূত্রটা, আমাদের সূত্রটা হচ্ছে যে শ্রেণীর সর্বোচ্চ মান, প্রথম শ্রেণীর সর্বোচ্চ মান, তাহলে প্রথম শ্রেণীর সর্বোচ্চ মান মাইনাস দ্বিতীয় শ্রেণীর সর্বনিম্ন মান, তাহলে দ্বিতীয় শ্রেণীর সর্বনিম্ন মান বাই 2। তাহলে এখানে কি হবে, আমাদের সর্বোচ্চ মান রয়েছে প্রথম শ্রেণীর 5, তাহলে এখানে আমাদের হবে 5, এবং দ্বিতীয় শ্রেণীর সর্বনিম্ন মান হচ্ছে কত, আমাদের এখানে দেখো, এখানে শ্রেণী অন্তর ইকুয়াল টু দ্বিতীয় শ্রেণীর সর্বনিম্ন মান, দ্বিতীয় শ্রেণীর সর্বনিম্ন মান মাইনাস প্রথম শ্রেণীর সর্বোচ্চ মান, লিখলে ধরবে না, সেই জন্য আমি সংখ্যা লিখে দিচ্ছি, প্রথম শ্রেণীর সর্বোচ্চ মান, তাহলে সর্বোচ্চ মান বাই 2, তাহলে শ্রেণীর অন্তর হয়। তাহলে দেখো ইকুয়াল টু আমাদের দ্বিতীয় শ্রেণীর সর্বনিম্ন মান ছিল 6 এবং প্রথম শ্রেণীর সর্বোচ্চ মান ছিল 5 বাই 2 ইকুয়াল টু হচ্ছে 6 থেকে 5 গেলে 1 থাকে 1/2, তাহলে 1/2 ইকুয়াল টু কত হয় আমাদের 0.5। তাহলে এই 0.5 আমাদের বের হয়েছে। তাহলে প্রথম শ্রেণীর নিম্ন সীমানা কত হবে, অতএব প্রথম শ্রেণীর নিম্ন সীমানা ইকুয়াল টু, দেখো প্রথম শ্রেণীর নিম্ন সীমানা হবে আমাদের, এখানে প্রথম শ্রেণীর আমাদের কত ছিল, আমাদের শ্রেণী ছিল 1, দেখো এখানে প্রথম শ্রেণীর আমাদের কত হচ্ছে 1 থেকে 5, তাহলে প্রথম শ্রেণীর আমাদের নিম্ন সীমানা হচ্ছে 1 এবং উচ্চ সীমানা হচ্ছে 5, অতএব প্রথম শ্রেণীর নিম্ন সীমানা এই যে রয়েছে আমাদের অন্তর, সেই অন্তর আমাদের বাদ দিতে হয়, অর্থাৎ 1 - 0.5 ইকুয়াল টু হচ্ছে আমাদের
0.5 হবে। এবং প্রথম শ্রেণীর সর্বনিম্ন মান হলো এটা নিম্নমান, তাহলে এবার উচ্চমান হবে, উচ্চ সীমানা হবে, সীমানা বের করছি, উচ্চ সীমানা কত হবে আমাদের, সর্বোচ্চ সীমানা হচ্ছে আমাদের এখানে 5 প্লাস, এখানে প্লাস হয়, যখন নিম্ন সীমানা বের করব তখন হয় মাইনাস, আর যখন উচ্চ সীমানা বের করব তখন হয় আমাদের প্লাস, ওই অন্তরের সঙ্গে প্লাস হবে, অর্থাৎ এখানে 0.5 ইকুয়াল টু কত হচ্ছে আমাদের 5.5। তাহলে এরপর আমরা পেয়ে যাব যে আমাদের কত মানে দৈর্ঘ্যটা হচ্ছে তা। অতএব প্রথম শ্রেণীর দৈর্ঘ্য ইকুয়াল টু আমাদের এই যে সীমানা, উচ্চ সীমানা রয়েছে সেটা আর নিম্ন সীমানা, এই দুটার মধ্যে বিয়োগ করে যেটা পাবো সেটা আমাদের দৈর্ঘ্য হয়, অর্থাৎ এখানে হবে 5.5 মাইনাস 0.5 ইকুয়াল টু 5। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হচ্ছে, দেখো শ্রেণীর দৈর্ঘ্য অ্যান্সার হচ্ছে আমাদের এখানে রয়েছে কোনটা 5, অর্থাৎ বি নাম্বারের অ্যান্সার হচ্ছে আমাদের। এরপর দেখো 4 দাগে কি বলেছে, একটি পরিসংখ্যা বিভাজন তালিকার শ্রেণীর মধ্যবিন্দু যথাক্রমে 15, 20, 25, 30 এইভাবে চলতে থাকবে। যে শ্রেণীর মধ্যবিন্দু 20 সেটি হলো, তাহলে এই যে মধ্যবিন্দু রয়েছে 20, তাহলে সেই মধ্যবিন্দু 20 সেই শ্রেণীটি কোনখানে, এখানে হবে কোনটা সেটা এখানে দেখাতে বলা হয়েছে, অর্থাৎ এ রয়েছে 12.5 থেকে 17.5 পর্যন্ত, বি এ 17.5 থেকে 22.5 পর্যন্ত, সি এ 18.5 থেকে 21.5 পর্যন্ত, এবং ডি এ রয়েছে 19.5 থেকে 20.5 পর্যন্ত। তাহলে কোনটা হবে সেটা আমাদেরকে দেখাতে বলা হয়েছে। তাহলে দেখো বইয়ের মধ্যে রয়েছে যে শ্রেণীর কোনো শ্রেণীর মধ্যমান অর্থাৎ ঊর্ধ্ব শ্রেণীর সীমানা প্লাস নিম্ন শ্রেণীর সীমা বাই 2, তাহলে এই সূত্র প্রয়োগ করে আমরা বের করে নিব। তাহলে দেখো শ্রেণীর মধ্যবিন্দু বের করতে হলে আমাদের কী করতে হবে, শ্রেণীর মধ্যবিন্দু ইকুয়াল টু শ্রেণীর ঊর্ধ্ব সীমা উচ্চ সীমা প্লাস শ্রেণীর নিম্ন সীমা বাই 2। তাহলে এখানে কোনটা আমাদের হবে সেটা বের করতে হবে। দেখো এখানে হচ্ছে আমাদের উচ্চ সীমা কত 17.25 এবং এখানে 12.5, অর্থাৎ এই দুটো যোগ করে আমাদের যদি 2 দিয়ে ভাগ করা হয় তাহলে কত হবে, 12 আর 17 কত হয় 29, তাহলে 29 থেকে যদি 2 মানে আমরা 2 দিয়ে ভাগ করি 29 আর এখানে 30, 30কে 2 দিয়ে 15 হচ্ছে, তাহলে আমাদের 20 আসছে না, মধ্যমানটা 20 হবে, হচ্ছে না। এরপর দেখো বিয়ে 17.5 আর এখানে 22.5, তাহলে 17 আর 22 আমাদের হয় 39, আর এখানে রয়েছে 5 আর 0.5 1, অর্থাৎ 40, তাহলে 40কে 2 দিয়ে ভাগ করলে আমাদের হয়ে যাচ্ছে 20। তাহলে আমাদের যেটা বলেছে মধ্যবিন্দু কত 20 যেটি রয়েছে সেটির কোন শ্রেণী সেটা আমাদেরকে বের করতে হলে এটা আমাদের হচ্ছে। কিন্তু এখানে দেখো আবার 18 আর 21, অর্থাৎ 18 আর 21 আমাদের হচ্ছে 39 আর এখানে 40, তাহলে এটাও কিন্তু আমাদের রয়েছে। আবার 19 আর 19.5 এবং 20.5 এটাতেও আমাদের 40 আসছে, তাহলে কোনটা হবে সেটা আবার দেখো। তাহলে এখানে আমরা করে নিচ্ছি যে এখানে হচ্ছে আমাদের কত, প্রথমে রয়েছে এখানে যে 17.5 আর এখানে রয়েছে এই 12.5 আর এখানে রয়েছে 17.5, তাহলে এখানে লিখি 12.5 প্লাস 17.5 বাই 2 ইকুয়াল টু আমাদের কত হচ্ছে, এখানে হচ্ছে 30 বাই 2 ইকুয়াল টু 15, তাহলে এটা হচ্ছে না, তাহলে এটা আমাদের হবে না। এরপর দেখো তাহলে রয়েছে তারপরে আমাদের কত রয়েছে, আমাদের রয়েছে 17.5 আর 22.5, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে 17.5 প্লাস
22.5 বাই 2 ইকুয়াল টু আমাদের কত হচ্ছে, তাহলে এইখানে হচ্ছে আমাদের যে 40/2 ইকুয়াল টু আমাদের হচ্ছে 20, অর্থাৎ যে মধ্যবিন্দু যার মান হচ্ছে 20, তাহলে মধ্যবিন্দুর মান হয়ে যাচ্ছে আমাদের 20, তাহলে 20 আমাদের কোনটা থেকে বের হচ্ছে, এখানে যে বিয়ের দাগে রয়েছে সেটা আমাদের বের হচ্ছে, অর্থাৎ এখানে বিয়েরটা আছে, কিন্তু এগুলাও বের হচ্ছে। এগুলা কেন হবে না সেটা দেখো, যে সি এবং ডি না হওয়ার কারণ হচ্ছে এদের শ্রেণীর দৈর্ঘ্য আর মধ্যবিন্দু বা গ্যাপ যেটা সেটা কিন্তু এক নয়, তাহলে এখানে সেই জন্যেই হবে না। এখানে দেখো আমাদের তফাৎটা কত রয়েছে, প্রতিটাতে 5 রয়েছে, তার কিন্তু এইখানে একমাত্র না হওয়ার ওইটাই হচ্ছে কারণ, যে এদের মধ্যবিন্দুর গ্যাপটা কত হচ্ছে, এখানে হচ্ছে 18.5 আর এখানে হচ্ছে 21.5, অর্থাৎ কত তফাৎ হচ্ছে আমাদের 3, 21 আর 3 না 18 3 21 হয়, তাহলে 3 হচ্ছে, তার জন্য এটা হবে না কিন্তু। আর এখানে কত হচ্ছে আমাদের গ্যাপ, এখানে রয়েছে 19 আর এখানে রয়েছে 20, অর্থাৎ একের গ্যাপ রয়েছে, তাহলে গ্যাপটা আমাদের হচ্ছে না। কিন্তু এখানে রয়েছে আমাদের 15, 20, 25, 30, এখানের গ্যাপটা কত রয়েছে 5, তাহলে 5-এর গ্যাপ রয়েছে, তার জন্য এখানে আমাদের এইগুলো হচ্ছে না। কিন্তু এখানে দেখো 17.5 এবং 22.5, তাহলে এদের গ্যাপটা কত হচ্ছে, আমাদের এখানের গ্যাপটা হচ্ছে 5, অর্থাৎ আমাদের এই বিয়ের দাগেরটা সঠিক হবে। তাহলে কীভাবে হলো সেটা তোমরা বুঝতে পেরেছো, তাহলে আরেকবার দেখে নিবে যদি বুঝতে না পারো। তাহলে তোমরা দেখলে তো যে কীভাবে শ্রেণীর মধ্যবিন্দু বের করা হয়। তাহলে শ্রেণীর মধ্যবিন্দু আমাদের প্রথমে যেটা এ ছিল, এর দাগ যেটা ছিল, সে এর দাগে আমাদের ছিল 12, নিম্নমান হচ্ছে 12 এবং ঊর্ধ্বমান হচ্ছে আমাদের 17.5, তাহলে 12.5 এবং 17.5-এর যখন আমরা যোগ করছি তখন 30 হচ্ছে, 30কে 2 দিয়ে ভাগ করলে আমাদের 15 হচ্ছে, কিন্তু আমাদের মধ্যমান বলা আছে 20, তার জন্যেই আমরা এখানে এটা পাচ্ছি না, তাহলে এটা আমরা বাদ দিয়ে দিচ্ছি, সেই জন্যে যে এই আমাদের সংখ্যাটা হবে না। তাহলে আমাদের কোনটা হবে, তাহলে এটা আমাদের কাটকুট যাচ্ছে, অর্থাৎ আমরা এটা পাচ্ছি না। তাহলে এখানে তারপরে যেটা রয়েছে বিয়ের দাগে, সেই বিয়ের দাগে আমাদের কী হচ্ছে 17.5 প্লাস 22.5 বাই 2 ইকুয়াল টু হচ্ছে আমাদের 20, তাহলে আমাদের মধ্যবিন্দু 20 রয়েছে, তাহলে এটাই আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে। তাহলে আমাদের সঠিক অ্যান্সার বিয়েরটা হয়ে গেছে। এরপর দেখো 5-এর দাগে কী বলেছেন। 5-এরটায় রয়েছে একটি পরিসংখ্যা বিভাজন তালিকার একটি শ্রেণীর মধ্যবিন্দু 10 এবং প্রতিটি শ্রেণীর দৈর্ঘ্য 6, শ্রেণীটির নিম্ন সীমা কত। তাহলে শ্রেণীটির নিম্ন সীমা বের করতে বলা হয়েছে। শ্রেণীটির মধ্যবিন্দু কত রয়েছে 10, অর্থাৎ এখানে মধ্যবিন্দু কত ছিল আমাদের 20, তাহলে আমরা কিভাবে বের করছি সেটা তোমরা জানো। আর মধ্যবিন্দু এখানে দেওয়া রয়েছে 10 এবং শ্রেণীটির দৈর্ঘ্য কিন্তু দেওয়া রয়েছে আমাদের 6, অর্থাৎ এখানের যে গ্যাপটা সেই গ্যাপটা রয়েছে আমাদের 6, তাহলে আমাদের মানে কীভাবে নিম্ন সীমাটা বের করব সেটা তোমরা দেখো। 5-এরটা ধরি আমাদের যেটা ঊর্ধ্ব সীমা রয়েছে, অর্থাৎ উচ্চ সীমা ইকুয়াল টু এ এবং শ্রেণীটির নিম্ন সীমা ইকুয়াল টু বি ধরে নিচ্ছি, সীমানা ধরে নিচ্ছি, যেহেতু আমাদের এখানে সীমানা বলা আছে, তাহলে আমরা সীমানা ধরে নিচ্ছি ইকুয়াল টু বি ধরে নিচ্ছি। তাহলে উচ্চ সীমানা আমাদের হচ্ছে এ এবং নিম্ন সীমানা হচ্ছে আমাদের বি। তাহলে আমরা কি জানি যে মধ্যবিন্দু এখানে আমাদের শ্রেণীর মধ্যবিন্দু হবে, শ্রেণীর মধ্যবিন্দু ইকুয়াল টু কি আমাদের বটে উচ্চ সীমানা প্লাস নিম্ন সীমানা বাই 2 ইকুয়াল টু কত হবে আমাদের উচ্চ সীমানা ধরেছি আমরা কত এ,
আর নিম্ন সীমানা বি বাই 2। অতএব শর্তাবস্থানের আবার কী হবে এটা, যে এ বা এ প্লাস বি বাই 2 এখানে দেওয়া আছে আমাদের 10। অতএব এ প্লাস বি বাই 2 ইকুয়াল টু 10। তাহলে এ প্লাস বি ইকুয়াল টু কত হবে, 10, 10-এর সঙ্গে গুণ হয়ে যাবে, 10 দুগুণে 20, তাহলে 20 হবে। এটা আমরা 1 নম্বর সমীকরণ ধরে নিচ্ছি। এবং শ্রেণীর দৈর্ঘ্য ইকুয়াল টু কি, শ্রেণীর দৈর্ঘ্য আমরা জানি যে ঊর্ধ্ব সীমানা মাইনাস নিম্ন সীমানা। তাহলে ঊর্ধ্ব সীমানা এখানে কত রয়েছে আমাদের এ, তাহলে এ মাইনাস বি। অতএব এখানে আমরা বলতে পারি যে এ মাইনাস বি ইকুয়াল টু আমাদের 6 রয়েছে। এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। তাহলে আমরা 1 নম্বর আর 2 নম্বর সমীকরণকে যদি আমরা যোগ করে নিই তাহলে কি আমরা পাচ্ছি দেখো। অতএব 1 নম্বর ও 2 নম্বর সমীকরণ যোগ করে পাই। তাহলে দেখো এ প্লাস বি ইকুয়াল টু 20 আর এ মাইনাস বি ইকুয়াল টু 6। তাহলে যোগ করলে কত হচ্ছে আমাদের, একটু কেটে যাচ্ছে প্লাসে মাইনাসে, তাহলে 2a ইকুয়াল টু আমাদের হচ্ছে 26। তাহলে এ ইকুয়াল টু কত হচ্ছে 26/2 ইকুয়াল টু 13। তাহলে এ ইকুয়াল টু হচ্ছে আমাদের 13। তাহলে 1 নম্বর সমীকরণ আমি এখানে বসিয়ে দিচ্ছি। অতএব 1 নম্বর সমীকরণে এ ইকুয়াল টু 13 বসিয়ে, তাহলে এ আমাদের কথা এখানে রয়েছে এ প্লাস বি ইকুয়াল টু 20 রয়েছে। তাহলে এ ইকুয়াল টু 13 প্লাস বি ইকুয়াল টু 20। তাহলে বি ইকুয়াল টু কত হবে আমাদের, 20 মাইনাস 13 ইকুয়াল টু 7। তাহলে দেখো আমাদের বি এর মান 7 বের হয়েছে। তাহলে আমাদের সর্বনিম্ন সীমা কত বলেছে, যে নিম্ন সীমানা বের করতে হবে। তাহলে আমাদের নিম্ন সীমানা বের হয়ে গেছে। নিম্ন সীমানা আমরা বি ধরেছিলাম, দেখো এখানে নিম্ন সীমানা আমরা বি ধরেছিলাম। তাহলে আমাদের নিম্ন সীমানা ইকুয়াল টু 7। তাহলে কোনটা আমাদের সঠিক উত্তর হচ্ছে আমাদের এখানে, তাহলে সঠিক উত্তর হচ্ছে বি এরটা। তাহলে এই বি এরটা আমাদের সঠিক উত্তর। এরপর দেখো 9 দাগে, 9 দাগে কি রয়েছে, সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন। এ কি রয়েছে, একটি অবিচ্ছিন্ন পরিসংখ্যা বিভাজন তালিকার একটি শ্রেণীর মধ্যবিন্দু এম এবং উচ্চ শ্রেণীর সীমানা ইউ হলে শ্রেণীটির নিম্ন সীমানাটি কত তা বের করো। তাহলে অবিচ্ছিন্ন পরিসংখ্যা বিভাজন, তাহলে পরিসংখ্যা বিভাজন এর আগে যখন বলেছিলাম তখন 2 ধরনের বলেছিলাম, একটা বিচ্ছিন্ন পরিসংখ্যা বিভাজন এবং একটা অবিচ্ছিন্ন পরিসংখ্যা বিভাজন। তাহলে দেখো অবিচ্ছিন্ন পরিসংখ্যার মধ্যে কোনগুলো পড়ে, যেমন ছাত্রদের ওজন, উচ্চতা, এই সমস্ত জিনিসগুলো অবিচ্ছিন্ন পরিসংখ্যার মধ্যে আমাদের পড়ে। তাহলে সেই অবিচ্ছিন্ন পরিসংখ্যার যে শ্রেণীর মধ্যবিন্দু সেটা রয়েছে এম, অর্থাৎ মধ্যবিন্দু এম রয়েছে, এবং উচ্চ শ্রেণীর সীমানা রয়েছে ইউ। তাহলে নিম্ন শ্রেণীর সীমানাটা আমাদেরকে বের করতে বলা হয়েছে। তাহলে দেখো কিভাবে সলভ করা হচ্ছে। দেওয়া আছে যে মধ্যবিন্দু, শ্রেণীর মধ্যবিন্দু দেওয়া আছে, শ্রেণীর মধ্যবিন্দু ইকুয়াল টু দেওয়া আছে আমাদের এম, আর উচ্চ সীমানা দেওয়া আছে ইকুয়াল টু ইউ দেওয়া আছে। তাহলে শ্রেণীর উচ্চ সীমানা দেওয়া আছে, আমাদের বের করতে হবে কি শ্রেণীর নিম্ন সীমানা।
অতএব শ্রেণীর নিম্ন সীমানা ইকুয়াল টু এক্স ধরে নিচ্ছি, আমরা এক্স ধরে নিচ্ছি। নিম্ন সীমাটা আমাদেরকে বের করতে হবে, তাহলে আমরা সেখানে এক্স ধরে নিচ্ছি, এক্স ধরে বের করছি। অতএব আমাদের সূত্র কি বলে, শ্রেণীর মধ্যবিন্দু হবে মধ্যবিন্দু ইকুয়াল টু উচ্চ সীমানা প্লাস নিম্ন সীমানা বাই 2। এর আগে অঙ্কটা করলাম এইভাবে। দেখো এখানে আমাদের মধ্যবিন্দু রয়েছে এম, তাহলে এখানে আমি লিখছি এম, ওর মানটা লিখে দিচ্ছি। উচ্চ সীমানা আমার কত রয়েছে, এখানে ইউ, তাহলে ইউ লিখে দিচ্ছি। প্লাস নিম্ন সীমানা কত ধরা হয়েছে, এখানে ধরে নিয়েছি, তাহলে এক্স, এখানে এক্স লিখে দিচ্ছি বাই 2। এরপর আড়াআড়ি গুণ করছি আমরা, তাহলে ইউ প্লাস এক্স ইকুয়াল টু 2m। তাহলে এক্স ইকুয়াল টু কী হবে আমাদের, এক্স ইকুয়াল টু হচ্ছে 2m, মানে ইউটা ওইদিকে যদি নিয়ে যাওয়া হয় প্লাসটা মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস ইউ। অতএব আমাদের নিম্ন সীমানা সমান কত হচ্ছে, অতএব শ্রেণীর নিম্ন সীমানা ইকুয়াল টু 2m মাইনাস ইউ। এটাই হবে অ্যান্সার। এরপর দেখো বিয়ের দাগে কি বলেছে, একটি অবিচ্ছিন্ন পরিসংখ্যা বিভাজন তালিকার একটি শ্রেণীর মধ্যবিন্দু 42 এবং শ্রেণীর দৈর্ঘ্য 10 হলে শ্রেণীর উচ্চ ও নিম্ন সীমানা কত। তাহলে দেখো এখানে দেওয়া আছে মধ্যবিন্দু এবং শ্রেণীর দৈর্ঘ্য দেওয়া আছে, দুটো দেওয়া রয়েছে, এবং শ্রেণীটির উচ্চ সীমানা এবং নিম্ন সীমা দুটো বের করতে বলেছে, উচ্চ সীমা এবং নিম্ন সীমা বের করতে বলেছে। তাহলে দেখো কিভাবে বের করছে। তাহলে এখানে আমাদের বিয়ের দাগের নয়ের বিয়ে বলেছে একটি অবিচ্ছিন্ন পরীক্ষণে, তাহলে মধ্যবিন্দু শ্রেণীর দেওয়া আছে, শ্রেণীর মধ্যবিন্দু ইকুয়াল টু 42 এবং শ্রেণীর দৈর্ঘ্য দেওয়া রয়েছে, শ্রেণীর দৈর্ঘ্য দেওয়া রয়েছে আমাদের এখানে 10। বের করতে বলেছে আমাদের যে উচ্চ সীমা এবং নিম্ন সীমা কত, সেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে। অতএব শ্রেণীর উচ্চ সীমা ইকুয়াল টু, আমরা জানি মধ্যবিন্দু প্লাস শ্রেণীর দৈর্ঘ্য বাই 2। তাহলে ইকুয়াল টু এখানে আমাদের কত রয়েছে, মধ্যবিন্দু 42 প্লাস শ্রেণীর দৈর্ঘ্য রয়েছে 10 বাই 2 ইকুয়াল টু কত হচ্ছে আমাদের 42 প্লাস 5 ইকুয়াল টু হচ্ছে আমাদের 47। এবং নিম্ন সীমা, শ্রেণীর নিম্ন সীমা ইকুয়াল টু হয় মধ্যমান।
মধ্যমান মাইনাস বা মধ্যবিন্দু মাইনাস দৈর্ঘ্য, শ্রেণীর দৈর্ঘ্য বাই 2 ইকুয়াল টু আমাদের হচ্ছে এখানে 42 মাইনাস 2 ইকুয়াল টু হচ্ছে 42 মাইনাস 5 ইকুয়াল টু 37। তাহলে 37 হচ্ছে আমাদের নিম্ন সীমানা। এটাই অ্যান্সার। দেখো এখানে 9 সিয়ের দাগে কী বলা রয়েছে, একটা ছক দেওয়া রয়েছে, শ্রেণী সীমা রয়েছে আর পরিসংখ্যা রয়েছে। অর্থাৎ শ্রেণী সীমায় 70 থেকে 74 পর্যন্ত রয়েছে, পরিসংখ্যায় 3, 75 থেকে 79 পর্যন্ত রয়েছে, পরিসংখ্যা রয়েছে 4, 80 থেকে 84 পর্যন্ত রয়েছে, পরিসংখ্যা রয়েছে 5, 85 থেকে 89 পর্যন্ত রয়েছে, পরিসংখ্যা রয়েছে আমাদের 8। তাহলে দেখো এটা কি ধরনের আমাদের শ্রেণী সীমানা রয়েছে। এখানে শ্রেণী সীমাটা রয়েছে 70 থেকে 74 পর্যন্ত, আর 74 এখানে কিন্তু 74 নেই, 75 হয়েছে, অর্থাৎ তারপরের সংখ্যা দিয়ে শুরু হয়েছে। তাহলে এটা আমাদের হচ্ছে শ্রেণীর অন্তর্ভুক্ত পরিসংখ্যা। তাহলে শ্রেণীর অন্তর্ভুক্ত পরিসংখ্যা আমাদের কীভাবে, মানে এখানে কী কী বের করতে বলেছে সেটা দেখে নাও। উপরের পরিসংখ্যা বিভাজন তালিকার প্রথম শ্রেণীর পরিসংখ্যার ঘনত্ব কত, তাহলে সেটা বের করতে বলেছে যে প্রথম শ্রেণীর যেটা, এই যে প্রথম শ্রেণী রয়েছে, এই প্রথম শ্রেণীর আমাদের শ্রেণীর ঘনত্ব মানে যেটা, সেই পরিসংখ্যার ঘনত্বটা আমাদেরকে বের করতে বলছে। তাহলে দেখো কীভাবে বের করছে। তাহলে দেখো প্রথম শ্রেণীর ঊর্ধ্বসীমা রয়েছে 74 এবং দ্বিতীয় শ্রেণীর নিম্নসীমা রয়েছে 75। তাহলে শ্রেণীর অন্তর কত হচ্ছে, অতএব প্রথম শ্রেণীর অন্তর ইকুয়াল টু হবে আমাদের দ্বিতীয় শ্রেণীর ঊর্ধ্বসীমা নিম্নসীমা যেটা, সেটার থেকে আমাদের প্রথম শ্রেণীর ঊর্ধ্বসীমা বাদ দিতে হয়। এর আগে তোমরা দেখেছ, এর আগের অঙ্ক যেটা একটা করলাম যে কীভাবে শ্রেণী অন্তর বের করলাম দেখে দিয়েছি, বাই 2 ইকুয়াল টু আমাদের কত হচ্ছে, এখানে 75 থেকে 74 যদি যায় তাহলে 1 থেকে 1কে যদি আমরা মানে 2 দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে 0.5 হবে, তাহলে 0.5। অতএব প্রথম শ্রেণীর নিম্ন সীমানা ইকুয়াল টু, তাহলে দেখো এখানে প্রথম শ্রেণীর আমাদের রয়েছে নিম্নসীমা 70 এবং ঊর্ধ্বসীমা রয়েছে 74। তাহলে প্রথম শ্রেণীর নিম্নসীমার থেকে আমাদের যেটা অন্তর বের হয়েছে সেটা বাদ দিতে হয় এবং উচ্চ সীমার সঙ্গে আমাদের যোগ করতে হয়। তাহলে আমাদের নিম্নসীমা এবং উচ্চ সীমানা পেয়ে যাব। তাহলে দেখো প্রথম শ্রেণীর নিম্নসীমানা ইকুয়াল টু 70 মাইনাস 0.5 ইকুয়াল টু কত হবে 69 মাইনাস 0.5, হ্যাঁ 69.5 হবে। এবং প্রথম শ্রেণীর উচ্চ সীমানা ইকুয়াল টু হবে 74 প্লাস 0.5 ইকুয়াল টু হবে 74.5। তাহলে আমরা উচ্চ সীমানা পেয়েছি আর নিম্ন সীমানা পেয়েছি। তাহলে শ্রেণীর দৈর্ঘ্য কত হবে, অতএব প্রথম শ্রেণীর দৈর্ঘ্য ইকুয়াল টু আমাদের উচ্চ সীমানার থেকে নিম্ন সীমানা বাদ দেব, তাহলে 74.5 মাইনাস 69.5 ইকুয়াল টু আমাদের কত হচ্ছে, এখানে 74 75 অর্থাৎ 5-এর তফাৎ হচ্ছে 5। তাহলে আমাদের শ্রেণীর অন্তর পেয়ে গেছি। এরপর আমাদের কি বের করতে বলেছে, দেখো এখানে বের করতে বলা হয়েছে যে শ্রেণীটির পরিসংখ্যার ঘনত্ব কত। তাহলে পরিসংখ্যার ঘনত্ব ইকুয়াল টু আমাদের কি, যে আমাদের যে মানে শ্রেণীর দৈর্ঘ্য
সেই শ্রেণীর দৈর্ঘ্য আর এখানে শ্রেণীর যেটা রয় সেই শ্রেণীকে শ্রেণীর দৈর্ঘ্য দিয়ে ভাগ করলে যে পাওয়া যায় আমাদের পরিসংখ্যার ঘনত্ব। অতএব প্রথম শ্রেণীর ঘনত্ব হবে উক্ত শ্রেণীর পরিসংখ্যা, অর্থাৎ প্রথম শ্রেণীর পরিসংখ্যা কত রয়েছে তা, এবং উক্ত শ্রেণীর দৈর্ঘ্য অর্থাৎ প্রথম শ্রেণীর যেটা দৈর্ঘ্য তা। তাহলে প্রথম শ্রেণীর আমাদের পরিসংখ্যা রয়েছে 3 এবং আমাদের শ্রেণীর দৈর্ঘ্য বের হয়েছে 5, অর্থাৎ 3/5 ইকুয়াল টু কত হবে আমাদের এখানে হবে 0.6 হবে। অর্থাৎ এখানে যদি একটা পয়েন্ট দিই তাহলে আমাদের কত হচ্ছে 30 হচ্ছে, তাহলে 30কে যদি 5 দিয়ে ভাগ করি তো 5 6 30 হচ্ছে, তাহলে 30 হচ্ছে, অর্থাৎ 0.6 হবে। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। এরপর দেখো ডিএ কি বলেছে। ডিএ বলা আছে যে সি প্রশ্নের শেষ শ্রেণীর আপেক্ষিক পরিসংখ্যা কত হবে। অর্থাৎ শেষ শ্রেণী বলতে এখানে আমাদের শেষ শ্রেণী রয়েছে 85 থেকে 89, এখানে রয়েছে আমাদের কত রয়েছে পরিসংখ্যা 8। তাহলে এখানে বলা আছে যে পরিসংখ্যা আপেক্ষিক পরিসংখ্যা কত, তাহলে আপেক্ষিক পরিসংখ্যা আমাদেরকে বের করতে বলা হয়েছে। তাহলে দেখো শেষ শ্রেণীর আপেক্ষিক পরিসংখ্যা অর্থাৎ শ্রেণীটির পরিসংখ্যা বাই মোট পরিসংখ্যা এখানে হবে। তাহলে মোট পরিসংখ্যা ইকুয়ালটি কী হবে সেটা, তাহলে দেখো এখানে শেষ শ্রেণীর আমাদের পরিসংখ্যা রয়েছে 8 এবং মোট পরিসংখ্যা কত রয়েছে এখানে 3 যুক্ত 4 সমান 7, 7 যুক্ত 5 সমান 12, তাহলে 12 আর এখানে রয়েছে 8, তাহলে আমাদেরকে এইগুলা দিয়ে 12 আর 8টা হচ্ছে 20, তাহলে 20 দিয়ে ভাগ করতে হবে এই 8কে। তাহলে দেখো এখানে আমাদের রয়েছে টোটালটা আমাদের কি হচ্ছে যে মোট আমাদের বলা আছে যে পরিসংখ্যা যখন বের করছি আমরা আপেক্ষিক পরিসংখ্যা বের করব তখন আমাদের এখানের যে শ্রেণীর পরিসংখ্যা বের করতে বলা হয় সেই শ্রেণীর পরিসংখ্যাটা আপেক্ষিক পরিসংখ্যা বের করতে বললে ওই শ্রেণীর অর্থাৎ উক্ত শ্রেণীর পরিসংখ্যা বাই টোটাল যেটা রয়েছে আমাদের পরিসংখ্যা সেই পরিসংখ্যা অর্থাৎ টোটাল পরিসংখ্যা দিয়ে ওই শ্রেণীর পরিসংখ্যাকে ভাগ করতে হয়, তাহলে আপেক্ষিক পরিসংখ্যা বের হয়ে যায়। অতএব এখানে আমাদের হবে যে 8/20 ইকুয়াল টু কত হবে দেখো 4 দিয়ে কাটি, 4 2 8 হয় আর 4 5 20 হয়। অর্থাৎ আমরা যদি 5 দিয়ে 2কে মানে ভাগ করি তাহলে কত হবে 0.4 5 20 অর্থাৎ 4 হবে। তাহলে 0.4 হবে আমাদের অ্যান্সার, এটা 0.4 আমাদের অ্যান্সার হবে। দেখো এখানে রয়েছে যে ইয়ে রয়েছে নিচের উদাহরণগুলিতে কোনগুলি গুণ এবং কোনগুলি চল নির্দেশ করে লিখি। যেমন এখানে রয়েছে পরিবারের সংখ্যা এবং 2 হচ্ছে দৈনন্দিন তাপমাত্রা, 3 হচ্ছে শিক্ষাগত মান, 4 হচ্ছে মানসিক আয় এবং 5 হচ্ছে মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত গ্রেড। তাহলে কোনটা গুণ এবং কোনটা চল সেটা আমাদেরকে মানে নির্দেশ করতে বলেছে। তাহলে দেখো কিভাবে করেছি। তাহলে দেখো এখানে চলের মধ্যে রয়েছে পরিবারের জনসংখ্যা। তাহলে কেন হলে চলের মধ্যে পরিবারের জনসংখ্যা, অর্থাৎ যেখানে বাড়া কমা হয় সেখানে হয় আমাদের চলের মানে হচ্ছে বাড়া কমা। যদি বাড়া কমা হয় তাহলে চল হয়, আর যদি বাড়া কমা না হয় নির্দিষ্ট হয় তাহলে আমাদের গুণ হয়। তাহলে এখানে পরিবারের জনসংখ্যা হচ্ছে বাড়া কমা হয়, তাহলে আমাদের এখানে পরিবারের জনসংখ্যা চল হলো। দৈনন্দিন তাপমাত্রাও বাড়া কমা হয়, অতএব দৈনন্দিন তাপমাত্রাটা আমাদের চলের মধ্যে এসেছে। মাসিক আয়, কোনো মাসে আয় বেশি কোনো মাসে কম হয়, তাহলে সেই জন্যে আমাদের মাসিক আয়টাও এই চলের মধ্যে এসেছে। আবার শিক্ষাগত মান একটা নির্দিষ্ট, এটা বাড়া কমা করানো সম্ভব নয়। মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত গ্রেড নির্দিষ্ট হয়, গ্রেডের বাড়া কমা হয় না, তার জন্যে মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত গ্রেডটা হচ্ছে আমাদের একটা গুণ। তাহলে এগুলো গুণের মধ্যে রয়েছে।